সুপ্রিয় দর্শক, বঙ্গকথা আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। বঙ্গকথা আমাদের কণ্ঠে আপনার কথা। বঙ্গকথা জনসাধারণের কথা বলে, তৃণমূলের কথা বলে, তাই আপনার কথাটি জানতে এবং জানাতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের ৭ই মার্চ এবং সেই ৭ই মার্চ বিষয়ক সম্পর্কে আমরা আলোচনা শুনবো। কাদের কাছ থেকে শুনবো? তারা জেনজি জেনারেশন ২ জন প্রতিনিধি আমাদের মাঝখানে আজকে উপস্থিত রয়েছেন। রয়েছেন আম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ফাতেমাতুজ জোহরা, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মুশফিকুর হোসেন সাকিব। আচ্ছা, আমরা তাদের কাছ থেকে আসলে কি শুনবো? আমরা জেনজি জেনারেশনের উপরে অনেক রকমের অভিযোগ শুনি, অনেক রকমের কমপ্লেইন তৈরি হয়েছে। আবার ২০০৫ অগাস্ট অনেকে বলে যে তারা একটি অভ্যুত্থান করেছে। যদিও সেটা এখন আমরা শুনি সেটা একটি দাঙ্গা ছিল এবং নানাবিধ ঘটনার কারণেই সেটা প্রমাণিত হয়েছে। তো ৫ অগাস্ট পরবর্তী এই বাংলাদেশে পরিবর্তন আসার পর থেকে কতগুলো অন্যরকম পরিবর্তন আমরা দেখা শুরু করলাম। সেই পরিবর্তনগুলো কিরকম? পতাকা পরিবর্তন হবে। তারপর আমরা শুনি জাতীয় সংগীত পরিবর্তন হবে। এরপরে আমরা দেখলাম বাংলাদেশের ১২ টি বিশেষ দিবস ইউনূসের অবৈধ সরকার গেজেট থেকে বাতিল করার একটি উদ্যোগ নিয়েছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ৭ই মার্চ। ৭ই মার্চকে আসলে বাদ দিতে গেলে এক অর্থে আমি বলতে পারি যে বাংলাদেশের একেবারে সার্বভৌমত্বের আঁতুড়ঘর কিংবা সার্বভৌমত্বের একদম গোড়াঘাটকে আসলে অস্বীকার করা হয়। তো এই বিষয়ে আমি একটু ১ম আমাদের প্রিয় বোন ফাতেমাতুজ জোহরার কাছে জানতে চাইবো। ফাতেমা, আপনার কাছে কি মনে হয় তারা যুক্তি দেখিয়েছে যে এত আসলে বিশেষ দিবসের কোনো প্রয়োজন নেই। যে কারণে তারা এত ছুটি ছাটা এত এগুলোর প্রয়োজন নেই। সেই কারণে তারা ৭ই মার্চকে একটি বিশেষ দিবস হিসাবে সেই জায়গা থেকে তারা সেটিকে বাদ দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে কি সেটা কারণ নাকি আপনার দৃষ্টিতে অন্য কোনো কারণ রয়েছে বলে মনে হয়? আ ১ম এই ধন্যবাদ জানাই ৭ই মার্চ সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন। আ আমরা জেনজি আ যারা রয়েছে এই জেনারেশনের, আমার তো মনে হয় মাঝেমধ্যেই যে আমাদের একটা ভাবনা থাকতে পারে ইতিহাস নিয়ে, দেশ নিয়ে, সেটা বোধহয় অনেকে ভুলেই গেছেন। আমাদের মতামতেরও যে একটা মূল্য আছে, আ আমার মনে হয় না সেটা আসলে খুব বড় আকারে আ কেউ ধারণ করে বা আমাদেরকেও বুঝবার চেষ্টা আমাদের পূর্ববর্তী জেনারেশন করে। আ আপনি বলেছেন ৭ই মার্চের উম যে বিষয়টি এবং ৭ই মার্চকে কেন গ্যাজেট থেকে বাদ দেওয়া হলো এবং এরকম আরো অনেকগুলো দিবস রয়েছে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। আমি বলব যে ৭ই মার্চ তো আসলে একটা বহুমাত্রিক বিষয় ছিল যেখানে রাজনৈতিক, সামরিক, সামাজিক, আন্তর্জাতিক সবকিছুই আসলে মিলেমিশে ছিল এবং ৭ই মার্চ কিন্তু আমাদের স্বাধীনতার ডাক ছিল। আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধের যে প্রস্তুতিটা ছিল, মানুষকে যে একতাবদ্ধ করবার যে ব্যাপারটি ছিল, সেটি আসলে ৭ই মার্চকে কেন্দ্র করে। তো আপনি আসলে যেই মুহূর্তে ৭ই মার্চকে আ বা বাদ দিবেন ইতিহাসের পাতা থেকে, আপনি আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রকেই বাদ দিচ্ছেন। আপনি মূলত বাংলাদেশের নামক যে একটা ভূখণ্ড রয়েছে, তাকে অবমূল্যায়ন করছেন। আ অনেকে ভাবছেন যে ৭ই মার্চের এই বিশেষ দিবসটি পালন করবার আ কি বা দরকার আছে? তাহলে যারা আসলে সো কল্ড গণ-অভ্যুত্থান বলছে ৩৬শে জুলাইকে সেলিব্রেট করতে চাচ্ছে, তারা কেন চাচ্ছে? তাদের এই সো কল্ড গণ-অভ্যুত্থানকে যদি আমাকে ক্লারিফিকেশন দিতে হয়, তাহলে ৭ই মার্চের ভুলটা কোথায়? ৭ই মার্চের তো একটা আম আ পটভূমি রয়েছে এবং আপনি জানবেন যে ২০১৭ সালে ইউনেস্কো আ এ ঘোষণা করেছে এটি আমাদের আসলে আ ব্যা ঐতিহাসিক মর্যাদা, হ্যাঁ? এবং এটা স্বীকৃতি দেওয়া হয়েছে যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ৭ই মার্চের ভাষণকে। এরকম একটা সিগনিফিক্যান্ট ডে কে যখন গেজেট থেকে বাদ দেওয়া হয়, আ তখন আসলে আমরা এই প্রজন্ম সত্যি বিব্রত হই। কেননা আমরা দেখতে পাই আ যে সরকার পরিবর্তনের সাথে সাথেই আমাদের রাজনৈতিক ইতিহাসগুলো বদলে যায়। আমাদের দেশের ইতিহাস বদলে যায়। এই এই বদলে যাওয়ার যেই খেলাটা, এটা আসলে কোথাও একটা পয়েন্টে এসে আসলে শেষ হওয়া উচিত। আমি মনে করছি। কারণ আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? নেট প্রবলেম হচ্ছে খুব। নেটের আবার খুবই প্রবলেম করছে আমি বুঝতে পারছি। এখন কি আমার কথা শোনা আমি যাচ্ছে? তো কনফিউজ হয়ে গেছি। জি, জি।
আচ্ছা, দুটো দীপান্বিতা কি মার্টিন বলবো? হয়ে গেছে। আমি কিভাবে হয়েছে টেকনিক্যালি আমি আসলে বুঝতেও পারছি না। রিমুভও করতে পারছি না। আচ্ছা কোনটা যে আপনি আমি তাও বুঝতে পারছি না। একটা রিমুভ করলে দেখা আপনি যাচ্ছে আপনি আমিও রিমুভ হয়ে সিনিয়র যাচ্ছি। আমি বলছি আপনি সিনিয়রের আ মা এন আ স্টুডিও এন্টার দিয়েছেন না? আমি ওইখান আমি থেকে কিছুই শুনতে একটা পাচ্ছি না। হচ্ছে পুরোটাই আপনি ইয়ে করেন। কেটে যাচ্ছে কথা। যাই হোক, দর্শকরা শুনতে পেলেই হবে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে একটু চলে যাই ভাই মুশফিকুর হোসেন সাকিবের কাছে। সাকিব, যেই কথাগুলো আমাদের বন্ধুরা বলছিল, আপনি কি সেই কথার সাথে আসলে সহমত? আপনার কাছে, আপনার চেতনার কাছে ৭ই মার্চ আসলে কি গুরুত্ব বহন করে? যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে জেনারেশনের হয়ে। কারণ আপনাদের অনেককেই আমরা দেখেছি বঙ্গবন্ধুর প্রতি ঘৃণা প্রকাশ করতে, বাকশাল নিয়ে অনেক রকমের প্রশ্ন তুলতে, তাকে স্বৈরাচারী বলতে। আসলে ৭ই মার্চ বাংলাদেশের সার্বভৌমত্বের পিছনে কি ভূমিকা রেখেছিল বলে আপনার কাছে মনে হয়? জি, আসসালামু আলাইকুম। আ ১ম এ আমি ধন্যবাদ জানাই মার্টিন আপুকে। আমাকে আপনার প্ল্যাটফর্ম বঙ্গ কথায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো একটি বিশেষ টপিক ৭ই মার্চ নিয়ে। তো আপু আপনার যে প্রশ্নটা ছিল আ সেটা আসলে আমরা তো ৫ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে যখন দেখেছি ওরা মানে দেশপ্রেমের নামে দেশবিরোধী কত কিছু করেছে। ওরা প্রথমতই বাংলাদেশের ক্ষমতা দখলের পরপর মুক্তিযুদ্ধের যতগুলো স্থাপনা ছিল সেগুলোতে আঘাত এনেছে। বঙ্গবন্ধুর নামের উপরে বঙ্গবন্ধুর সম্মানের উপরে যেভাবে আঘাত হানার চেষ্টা করেছে। তো বঙ্গবন্ধু এবং বাংলাদেশ তো একই সূত্রে গাঁথা। মানে আপনি যখনই বাংলাদেশ নামটা নিবেন সাথে বঙ্গবন্ধুর নামটা আসবেই। বঙ্গবন্ধু এ দেশের জন্মদাতা পিতা। তো ওরা তো আমাদের ওই অবৈধ ইউনূস সরকার তো আমাদের মানে দেশ জোহরা কি শুনতে পাচ্ছেন সাকিবের কথা? না শুনতে পাচ্ছি না। আমিও শুনতে পাচ্ছি না। কোন পক্ষ থেকে আসলে নেটওয়ার্কে ঝামেলা হচ্ছে তাও আমি বুঝতে পারছি না। আমি আ উ এখন হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, এখন তো শুনতে পাচ্ছি। বিষয়টা হ্যাঁ, হলো বলেন, বলেন, যে বলেন। ওরা এখন শুনতে পাচ্ছি। ওরা ৭ই মার্চকে জাতীয় দিবস থেকে বাদ করেছে। ৭ই মার্চও আরো ঐতিহাসিক বাংলাদেশের জন্মসূত্রের সাথে সম্পর্কিত প্রত্যেকটি দিবসকে ওরা ঐতিহাসিক দিবসের তালিকা থেকে গেজেট করে তারপরে বাদ করেছে। বিষয়টা হলো ওদের তো ওরা মানে বাংলাদেশের মানুষকে নতুন করে এ বাংলাদেশের ইতিহাস মানে একটা মিথ্যা ইতিহাস শিখাতে গেলে আগে তো আপনাকে ওই ইতিহাসকে বিকৃত করতে হবে, মুছতে হবে। না হলে তো ওরা সেই সেটাকে প্রতিষ্ঠিত করতে পারবে না। সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে গ্যাজেট করে তারপরে ঐতিহাসিক দিবস বাদ দেওয়া। তারপরে পাঠ্য বইতে বিকৃত ইতিহাস অন্তর্ভুক্ত করা এবং আগের সত্য ইতিহাসকে বাতিল করা। এগুলো তো মীমাংসিত মানে আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার যে ওদের উদ্দেশ্যটা কি। ওরা যে বাংলাদেশের জন্মের ইতিহাসটাকে সরাসরিভাবে অস্বীকার করে, বাংলা মানে ওরা যে বাংলাদেশটাকে নিজেদের অন্তরে ধারণ করে না এবং ওদের পেছনে যে একটা দেশবিরোধী যে স্বাধীনতা বিরোধী যে শক্তি কাজ করছে, এটা মোটামুটি ওদের প্রতিটা কৃতকর্মের মাধ্যমে ক্লিয়ার। আপনি দেখেন ৭ই মার্চে আমাদের পূর্বপুরুষ যারা, আমার দাদা, আমার বড় ফুপুকে, আমার চাচা, আমার বাবাদেরকে হাতে ধরে নিয়ে রেসকোর্স ময়দানে নিয়ে গেছিল। সেখানে সরাসরিভাবে সক্রিয় অংশগ্রহণ করেছে। সেখানে সর্বশ্রেণীর মানুষের আরকি অংশগ্রহণ ছিল। কৃষক, শ্রমিক, জনতা সাধারণ মানুষ, মানে গৃহবধূরা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু কি বলছে বাংলাদেশ সম্পর্কে। এবং সেদিনের এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম উচ্চারণের মধ্য দিয়ে যে একটি জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেখানে কিন্তু ৭.৫ কোটি বাঙালি মানে সর্বাত্মকভাবে সাড়া দিয়েছে এবং একাত্মতা প্রকাশ করেছে। সেখানে প্রভাব ছিল সেই ভাষণে ৭ই মার্চের রাজনৈতিক প্রভাব ছিল, প্রশাসনিক প্রভাব ছিল, সামাজিক প্রভাব ছিল। যে প্রভাবগুলোর কারণে আমাদের পরবর্তীতে ৭ই মার্চের কারণেই কিন্তু ইয়াহিয়া খান বা পাকিস্তানি যে শাসক গোষ্ঠী, যারা আমাদের উপরে দীর্ঘ ১৯৪৭ এর পর থেকে শোষণ ও নিপীড়ন করে চালিয়ে গেছে, তারা কিন্তু ২৫শে মার্চের মতো প্রেক্ষাপটকে প্রস্তুত করেছে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঘোষণার পর এবং ২৫শে মার্চ রাতে ১ম প্রহরে বঙ্গবন্ধুকে আটক করে পাকিস্তানে নিয়ে যায় তারা। কিন্তু বঙ্গবন্ধু যাওয়ার আগে কিন্তু বাংলাদেশকে স্বাধীন হিসেবে ঘোষণা দিয়ে গিয়েছে। তো সেই জায়গার থেকে আপনি ওদের যে মানে অতীত প্রেম আর বর্তমান প্রেম, পিয়ারে পাকিস্তানের যে বিষয়টা, ওদের রাজাকারদের প্রতি যে প্যারে ভালোবাসা, পাকিস্তান। তা সেটাকে
সেটাকে ইস্টাবলিশ করার জন্য তো আগে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে মুছতে হবে বা মানুষের মন থেকে সরানোর জন্য চক্রান্ত করতে হবে। কিন্তু বিষয়টা দেখেন, যতদিন পর্যন্ত আমাদের মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন এবং মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম বেঁচে আছে এবং আমরা স্বাধীনতা বিরোধী শক্তি যতদিন পর্যন্ত বেঁচে আছি, ততদিন পর্যন্ত কি আমাদের মন থেকে মানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর অবদান, কোনো কিছু কি মুছে ফেলা সম্ভব? আপনি পাঠ্যপুস্তক থেকে মুছতে পারবেন, গ্যাজেট করে আপনি নিষিদ্ধ করতে পারবেন তারিখগুলোকে। হয়তো মানে টিভিতে প্রচার করবেন না। তাই বলে কি মানুষের মন থেকে কি মোছা সম্ভব? আর আরেকটা বিষয় হলো, আমাদের বর্তমান যুগটা তো তথ্য প্রযুক্তির যুগ। চাইলে আপনি কোনো কিছু মুছতে পারবেন না। আর আমাদের জেন জেড প্রজন্ম অত্যন্ত চৌকস এবং বিচক্ষণ আমি বিশ্বাস করি। তারা হয়তো একটি ভ্রান্তি ও ষড়যন্ত্রের কারণে তাদের ফাঁদে পা দিয়েছিল। আমরা আমাদের ব্যর্থতা ছিল যে আমরা তাদেরকে সঠিকটা তুলে ধরতে পারিনি। তাদের কাছে আমাদের বার্তা পৌঁছাতে পারিনি এবং দেশপ্রেমের জায়গাটা যে মানে সৃষ্টি করা বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে, রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে আমাদের সেখানে ঘাটতি ছিল। যার কারণে ৫ই আগস্ট পরবর্তী এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। ধন্যবাদ আপু। ধন্যবাদ সাকিব। আমি একটু জোহরার কাছে জানতে চাইবো যে জোহরা, এই যে ইতিহাসের অনেক রকমের বিকৃতি, এক ধরনের অনেক কিছু হয়েছে, আপনারা জেনজি জেনারেশন, পরবর্তী জেনারেশনের জন্য কি করবার ভাবনা রাখেন এবং কি করা যেতে পারে আসলে পলিসি মেকিং জায়গায়? নতুন নেতৃত্ব আসার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? আপনাদের যে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারেরও সেখানে পরবর্তীতে তারা যদি কখনো ক্ষমতায় আসেন, কোন কোন বিষয়গুলোতে একটু তাদের দৃষ্টিপাত করা উচিত? এবং এই যে ইতিহাস আহ না জানা থাকার কারণে একটা জেনারেশন আসলে পথভ্রান্ত হয়েছে, এখানে ব্যর্থতাগুলোর জায়গা কি? একই প্রশ্নে একটু সাকিবের কাছেও আসবো, কি করা যেতে পারে ভবিষ্যতে? আসলে কি করা যেতে পারে আপনাদের চিন্তা ভাবনা কি? আমি স্পেশালি এটা জানতে চাই। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন যে, আমরা আসলে আমাদের পরবর্তী জেনারেশনের জন্যে কি করতে পারি? বা আওয়ামী লীগের কাছে আমাদের কি প্রত্যাশা রয়েছে আগামীতে? দেখুন, আমার সহ-আলোচক সাকিব ইতিমধ্যেই উল্লেখ করেছে যে ডিজিটাল ফুটপ্রিন্ট আসলে কেউ মুছতে পারে না। আপনি আজকে যা বলছেন, যা করছেন, কোনো না কোথাও সেটা ডেটাবেজে জমা আছে। তো যারা আসলে ইতিহাস বিকৃতির আ কাজে লিপ্ত ছিল গত ১.৫ বছর ধরে আমরা দেখেছি এবং এখনো তারা চালিয়ে যাচ্ছে। তারা যদি মনে করে থাকে যে আ আ এগুলো আসলে আমরা বুঝতে পারছি না, তাহলে আসলে তারা খুব আমি মনে করি যে তারা ভ্রান্ত ধারণার মধ্যে আছে। আর ইতিহাস বিকৃতি আমি বলব না যে কোনো একটি রাজনৈতিক দলের হাতে হয়েছে। আমি বলব সামগ্রিক। সকল রাজনৈতিক দল এই ইতিহাস বিকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কঠিন সত্যকে স্বীকার করতে হবে। তাহলে আসলে আমরা কি চাই এই মুহূর্তে? যেহেতু আমাদের পরবর্তী জেনারেশনও যেন সেইম জিনিসগুলোর দায় না নেয় এবং সেটা যেন এখনই বন্ধ করা হয়। সেক্ষেত্রে আ এই জেন জি জেনারেশনটাকে আমি সবসময় বলি যে আমরা একটা ট্রান্সফরমেশন পিরিয়ড এর মধ্যে দিয়ে যাচ্ছি। অর্থাৎ যখন একটা বাটারফ্লাই আ আ আ পরিপূর্ণ হয়, তার আগে যতগুলো ধাপ থাকে, আমরা ওরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, হ্যাঁ? আপনি আ আ আপনি বললেন যে আ একটা জেনারেশন পথভ্রান্ত হয়েছে, তারা ইতিহাস জানেন নাই। আমি একটু কারেকশন করতে চাই। এই জেনারেশনটার কিন্তু সবাই পথভ্রান্ত হয়নি। যদি সবাই পথভ্রান্ত হতো, তাহলে হয়তো আজকে আমি আমার এই আ লাইভে সংযুক্ত হতাম না। আ এই এটির প্রশ্নই আসে না। তাহলে বোঝাই যাচ্ছে যে একটা অংশ এখনো আছে যারা আসলে সত্যটাকে জানতে চায়, যারা আসলে দেশকে ভালোবাসে, দেশকে নিয়ে ভাবে। আ পরবর্তী জেনারেশনের জন্যে যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের দেশের সঠিক ইতিহাসকে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ কিছু জায়গায় আমাকে কনস্ট্যান্ট মেইনটেইন করতেই হবে যে সরকারই আসুক না কেন, পাঠ্যপুস্তক থেকে শুরু করে আ আ যেসব জায়গায় আমাদের আর্কাইভ গুলো রয়েছে, সেখানে যেন সঠিক তথ্য পাওয়া যায়। কেউ যেন জানতে চাইলেই কোনোভাবে কনস্পিরেসির মধ্যে দিয়ে যেন না যেতে হয়। সে যেন হ্যাঁ, দেশের ইতিহাস সম্পর্কে, ঐতিহ্য সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে সঠিক ইনফরমেশন পায়। অর্থাৎ এই ইনফরমেশন এর যেই একটা বাজে প্রভাব আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে সেটিকে প্রোপাগান্ডার মধ্যে দিয়ে বলেন বা যেভাবেই হোক স্প্রেড আউট করা হয়েছে, এই কালচারটা থেকে আমাদের বের হতে হবে। তদুপরি আমাদের আসলে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার।
যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা আসলে ৭ই মার্চের প্রভাব কতখানি আমাদের জীবনে, ৭ই মার্চ আসলে কি, অথবা ২৬শে মার্চ কি, ১৬ই ডিসেম্বর কি আমাদের জীবনে, আমরা সেটা বুঝতে পারবো এবং আমাদের পরবর্তী জেনারেশনকে একজন দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলবার জন্যে এই সাংস্কৃতিক বিপ্লবের কোনো বিকল্প নেই। এটি করতেই হবে এবং যারা করবে, যারা এটি শুরু করবে তাদেরকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। আর আওয়ামী লীগের ব্যাপারে বলব যে, আওয়ামী লীগ তো আসলে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল ধরনের উন্নয়নমূলক কাজের সঙ্গে ছিল। তো আওয়ামী লীগের একটা রোড ম্যাপ তৈরি করা উচিত এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের চাহিদা অনুযায়ী, এবং তারা আসলে কি চায় এটা জানা খুব জরুরি। আপনি যদি না জানেন যে আমি আসলে কি চাই, আপনি একটা ইশতেহার কিভাবে বানাবেন আমার জন্যে বা আগামী প্রজন্মের জন্যে? তো আমাদের কাছে আসলে আসতে হবে, আমরা আসলে কি বলতে চাই, আমাদের কথাগুলো তুলে ধরতে হবে। তাহলে আসলে আমরা আমাদের আগামী প্রজন্মকে সঠিক পথে দেশের পক্ষে একজন দেশপ্রেমিক হিসেবে তৈরি করতে পারবো। আচ্ছা, আমি যেহেতু স্পষ্টভাবে নেটওয়ার্কের কারণে কিছুই ভালোভাবে শুনতে পারছি না, আমার বিশ্বাস দর্শক আপনারা শুনতে পেয়েছেন। আমি ভাই সাকিবের কাছে বলবো, যেহেতু আপনাদের একটি জেনজির একটি আহ ভালো পরিমাণ একটি অংশ যেহেতু একটা ভুল বোঝাবুঝির মধ্যে চলে গিয়েছিল, ওই সিমিলার কোশ্চেনই আপনার কাছে কি মনে হয় আপনারা কি করতে পারেন আসলে আপনার বন্ধুদেরকে ফিরিয়ে আনবার জন্য? সেজন্য সরকারি উদ্যোগ কি হওয়া উচিত যদি পরবর্তীতে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে? আপনাদের পরে একটি জেনারেশন আছে, আলফা জেনারেশন, জেনজির, ওনারা ফিরবেন কি ফিরবেন না এটা যেমন একটা প্রশ্ন। আবার হচ্ছে পরের জেনারেশন আছে, প্রশাসনিক ভাবে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং যেভাবে আসলে ওই জেনারেশনটা বুঝবে সেভাবে। আমি যেভাবে করে বুঝি সেরকম করে আপনাকে যখন জোর করে আমি গিলিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনার আরো বিতৃষ্ণা আসবে, আপনি বমি করে দেবেন। ওরা যেভাবে করে বুঝবে সেটার কোন কোন সেক্টর গুলাতে, যেমন আমরা দেখি, ফিল্ম দেখি, আমরা বই আছে আমাদের হাতে, অনেক রকমের অ্যাপ আছে, এখন নেটফ্লিক্স আছে, চরকি, আরো অনেক এরকম কিন্তু জিনিস টিনিস অ্যাপ গুলো আছে। তো সেই ক্ষেত্রে আসলে সরকার প্রশাসনিক ভাবে সরকারি খরচে শুধু বই পড়ার ক্ষেত্রে নয়, কি কি জিনিস আসলে পরিবর্তন করতে পারে এবং সেখানে আপনাদেরকে তারা ইনক্লুড রাখবে কিনা, নতুন জেনারেশনকে, এবং যদি রাখে সেটা কেন প্রয়োজনীয়, আপনাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে আপনাদের সেই দায়িত্বগুলোতে রেখে বাস্তবায়ন করার বিষয়। এবং সর্বোপরি আসলে সত্য কথা বলবো, নতুন নেতৃত্ব, ইয়াংরা দায়িত্ব নেবে, পালন করবে, কারণ দায়িত্ব না দিলে আসলে দায়িত্ব তো হয় না। এটা আমরা ঘর সংসার পরিবার থেকেও দেখি। কি করা যেতে পারে বলেন তো সাকিব, কি কি জি, উদ্যোগ? ধন্যবাদ। আসলে বিষয়টা হলো কি, আমাদের ব্যক্তিগত উদাসীনতা ছিল। আর আমরা শুধুমাত্র বক্তব্য কেন্দ্রিক রাজনীতিতে চলে গিয়েছিলাম বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা আ সরকারিভাবে উদ্যোগের জায়গা থেকে আ যা উদ্যোগ নেওয়া দরকার ছিল তা প্রপারলি আমরা নেইনি। কাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন কাঠামোগত স্থাপনা আমরা এ সমাজকে দিতে পারলেও, আমরা কিন্তু মনের ভিতরে ধারণ করার জন্য যা মানে উদ্যোগ নেওয়া দরকার, আমরা আমরা সেই জায়গাগুলো কিন্তু খুব উদাসীন ছিলাম। আমরা বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে শুধুমাত্র বক্তৃতা কেন্দ্রিক রেখে দিয়েছিলাম। মানে জেন জেড জেনারেশন বা আমাদের নতুন যে তরুণ প্রজন্ম, তাদের কাছে পৌঁছানোর জন্য যা দরকার ছিল আমরা তা কিছুই করিনি। তো সেই জায়গার থেকে আগে আমাদেরকে, বাংলাদেশ যখন আমরা পুনরুদ্ধার করব দেশবিরোধী চক্রের কাছ থেকে, আজকে আমরা যখন দেখতে পাই যে সংসদের মতো জায়গায় ভবিষ্যতে একজন রাজাকারের সন্তান বক্তব্য প্রদান করবেন, চেয়ারে বসবেন। আ আসলে মেনে নেওয়া যায় না। তো সেই জায়গা থেকে আগে আমাদেরকে দলীয়ভাবে, আমাদের দল যখন সরকার গঠন করবে তখন আগে এটাও করতে হবে যেন রাজাকারের কোনো উত্তরসূরি, বংশধর কখনো যেন সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সেটা আগে উদ্যোগ নিতে হবে। তার পাশাপাশি পাঠ্যপুস্তকের যে মানে পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো ইয়ে করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমাদেরকে সাংস্কৃতিক বিপ্লবের দিকে এগিয়ে আসতে হবে। এখানে আমাদের সব ক্ষেত্রে একজন নাট্যশিল্পী, একজন গায়ক, একজন অভিনেতা-অভিনেত্রী, একজন মানে মঞ্চ নাটক যারা করে তাদের, তারপরে বাউল যারা, তাদের সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি এলাকায় সামাজিকভাবে একটি লাইব্রেরি স্থাপন করতে হবে এবং জেন আলফাকে সঠিক ইতিহাসের মানে
জানানোর জন্য এবং সঠিক ইতিহাস অন্তরে ধারণের জন্য আমাদেরকে পাঠচক্রের উদ্যোগ নিতে হবে, সেটা রাষ্ট্রীয়ভাবে, এবং ছাত্রলীগকে স্পেসিফিক ছাত্রলীগকে সাংগঠনিকভাবে সেই উদ্যোগটা নিতে হবে। আর দ্বিতীয়ত আপনি দেখেন যে আমি একটা রেফারেন্স টানতে চাই, আমাদের পার্শ্ববর্তী আমাদের স্বাধীনতার অর্জনের জন্য আমাদের যে মানে পরম বন্ধু যাদের অংশগ্রহণ এবং যাদের সহযোগিতা না থাকলে আমরা স্বাধীনতা লাভ করতে পারতাম না, যা অনস্বীকার্য। ভারতের ক্ষেত্রে আপনি দেখেন, ভারত কিন্তু তাদের সাংস্কৃতিক সেক্টরটাকে খুব ভালোভাবে কাজে লাগায় তাদের দেশপ্রেম, মানে নতুন জেনারেশনকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক, মুভির মাধ্যমে হোক, বা মঞ্চ নাটকের মাধ্যমে হোক, সেই প্রতিটি যে আসল চিত্র, স্বাধীনতা সপক্ষের যে সঠিক ইতিহাস, সবার অবদান, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, তারপর মুক্তিযোদ্ধাদের যে অবদান তা তুলে ধরতে হবে। আমাদের মুক্তিযোদ্ধারা যে পরিমাণ স্ট্রাগল মুক্তিযুদ্ধকালীন করেছে, যুদ্ধ চলাকালীন কি কি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদের পরিবার পরিজন, মানে বিশেষ করে নারী সদস্যদের, তাদের পরিবারের নারী সদস্যদেরকে রেপ করা, তুলে নিয়ে যাওয়া, হত্যা করা, গণহত্যা করা, গণকবর দেওয়া, এই যে এই বিষয়গুলো আমাদের মা বোনেরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে পাশবিকতার মানে শিকার হয়েছে পাক হানাদার বাহিনীর মাধ্যমে এবং রাজাকারদের মাধ্যমে। আপনি দেখেন আপা, পাক হানাদার বাহিনী কি মানে যারা পাকিস্তান থেকে এসে পরবর্তীতে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা কি সবাই জানতো কোন বাড়িটি মুক্তিযোদ্ধার বাড়ি বা কারা বাংলাদেশকে বিশ্বাস করে? এই ক্ষেত্রে রাজাকাররা যদি চিহ্নিত করে না দেখিয়ে দিত, বা রাজাকাররা যদি সহযোগিতা না করতো, রাজাকাররা যদি আমাদের মা বোনদেরকে তুলে নিয়ে গিয়ে পাক হানাদারদের বাহিনীর হাতে তুলে না দিত, তাহলে কি এতটা গণহত্যা সম্ভব ছিল? বা এত মা বোনের সম্ভ্রম হারানো কি সম্ভব ছিল? ওরা কি পারতো? ওরা পারতো না। সেক্ষেত্রে রাজাকারদের যে অবদান, রাজাকাররা যে কি করেছে আমাদের মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে বিশ্বাসী প্রত্যেকটা সাধারণ নাগরিকের প্রতি, এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে পাঠ্য বইয়ের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে, সাংগঠনিক উদ্যোগের মাধ্যমে, এবং মুভি, অ্যাডভার্টাইজমেন্ট, গান, মঞ্চ নাটক, প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে এই জিনিসগুলোকে নিয়ে আসতে হবে এবং সেমিনারের মাধ্যমে আমাদেরকে তুলে ধরতে হবে, এবং জেন আলফা, জেন জেড যারা আছে আমরা বর্তমানে, আমাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। আপনি একটা জিনিস দেখেন, আপনি নতুন নেতৃত্বের কথা বলেছেন। নতুন নেতৃত্ব অবশ্যই দরকার। সেই ক্ষেত্রে কারা কতটুকু যোগ্য এবং কারা কতটুকু দলের জন্য এবং দেশের জন্য কাজ করতে পারবে, সেই যোগ্যতার ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করে তাদের প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে এমনভাবে স্থাপিত করতে হবে তাদের চেয়ারগুলো, যেন তারা তাদের কাজগুলো স্বাধীনভাবে করতে পারে, যেন কোনো হস্তক্ষেপ না আসে। যদি হস্তক্ষেপ আসে, সেক্ষেত্রে প্রপারভাবে কোনো কাজ সফল হওয়া যায় না। আর দ্বিতীয়ত, জেন আলফাদেরকে সঠিক পথে আনতে আমাদেরকে নিজেদের উদ্যোগ নিতে হবে, আমাদের তাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে। আমরা যদি এখনো ধরে বসে থাকি যে আমরা কেন যাব, আমাদের কাছে আসবে, এই জায়গা থেকে, এই থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে আমাদেরকে ডোর টু ডোর অ্যাপ্রোচ করতে হবে জেন আলফাকে এবং জেন জেডদেরকে। আপনি একটা জিনিস দেখেন আপা, 4 আগস্টে যখন এক দফার ঘোষণা আসে, সেই সময় কিন্তু একটা বিশাল সংখ্যক যারা আন্দোলনে সক্রিয় ছিল, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করেছিল যে আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম, কিন্তু আমরা এক দফার পক্ষে নই বা সরকার পতনের পক্ষে নই। এইখানে যারা ছিল তাদেরকে আমাদের অ্যাপ্রোচ করতে হবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিতে হবে, যে তারা যে প্রতারণার শিকার হয়েছে তাদেরকে সেই সুযোগটা দিতে হবে তাদের কথা বলার। দ্বিতীয়ত, 5 আগস্ট পরবর্তী সময়ে অধিকাংশ যারা মানে অরাজনৈতিক, সত্যিকারের নিরপেক্ষ, যারা গুপ্ত নয়, যা মানে আমরা তো দেখেছি যে আমিও মুক্তিযুদ্ধে বিশ্বাসী, আমারও বাবা মুক্তিযোদ্ধা, দাদা মুক্তিযোদ্ধা, কিন্তু পরবর্তীতে দেখা হলো তারা রাজাকারের শক্তিতে বিশ্বাসী, তারা রাজাকারের মানে মিশনকে বাস্তবায়নের জন্য গুপ্তভাবে কাজ করেছে। তাদেরকে আইডেন্টিফাই করে যারা আর কি সত্যকারের নিরপেক্ষ এবং যারা ষড়যন্ত্রের শিকার হয়েছে সত্যিকারে, তাদের কাছে এই মুখোশগুলো উন্মোচন করতে হবে। আমাদের সাথে এখন অনেকেই যোগাযোগ করে, যারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তারা আমাদের সাথে কথা বলতে চায়, তারা আমাদের সাথে আমাদের যে দেশ উদ্ধারের যে লড়াই সংগ্রামটা তারা আমাদের পাশে থেকে করতে চায়। আমরা অনেক সময় বলি যে দেখো, বর্তমানে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আমরা বাড়িঘর ছাড়া
আমাদের পরিবার সহ বাড়িঘর ছাড়া আমরা কেউই নিজের নিজ নিজ স্থানে থাকতে পারছি না। তোমরা যেহেতু আছো, তোমরা ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করো এবং তোমাদের জায়গা থেকে তোমাদের যে নিরপেক্ষ বন্ধুরা আছে বা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্বাসী তাদেরকে অ্যাপ্রোচ করো। তোমরা তোমাদের জায়গা থেকে কথা বলতে থাকো। যখন মাঠে নামার সঠিক সময় আসবে তুমিও বুঝতে পারবে যে এটাই আসল সময়। তখন আমরা তো একসাথে কাঁধে কাঁধ মিলে দেশকে পুনরুদ্ধার করব। ততদিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং প্রচুর পরিমাণে সঠিক ইতিহাস ভিত্তিক যে বইগুলো আছে, যে আগেরকারের নিউজ পেপার কাটিং গুলো আছে সেগুলোকে পড়তে হবে, জানতে হবে। ইন্টারনেট এখন তো ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কিছু আপনি ঘাটলে পাবেন। চ্যাট জিপিটি আছে, গুগল আছে, সার্চ করলে সঠিকটা বের হয়ে আসবে। উইকিপিডিয়া আছে। তো নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব জানতে হবে এবং কোনো জায়গায় যদি জানার ঘাটতি থাকে এবং কোনো মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব তারা যেন সঠিকটা জানতে পারে এবং আগামীতে আমাদের দেশ কিভাবে গঠিত হবে তাদের অংশগ্রহণ নিয়েই আমরা দেশ গঠন করব। এইটুক আমার ধারণা, আমার বিশ্বাস আমরা এটা সফল হব যদি আমরা সুযোগ পাই। ধন্যবাদ আপা। ধন্যবাদ। আমি আমাদের লাইভের একদম শেষে চলে এসেছি। আপনাদের দুইজনের কাছেই জানতে চাইবো, যেই ব্যক্তি সম্পর্কে জানতে চাইবো তাকে নিয়ে আসলে অল্প করে কথা বলা যায় না, কিন্তু যেহেতু সময় স্বল্পতা সেজন্য আমি বলবো। জোহরা, আপনি তো জেনজি জেনারেশন, আপনার চোখে বঙ্গবন্ধু, আপনার চোখে বঙ্গবন্ধুকে দেখতে চাই একটু। আপনি আমাকে অনেক কঠিন একটা প্রশ্ন করলেন। এটা আসলে খুব কম লাইনের মধ্যে শেষ করা খুব কঠিন। আ বঙ্গবন্ধু আসলে আমার জীবনে অনেক জায়গায় প্রভাব রাখে। কারণ আমি আ তাকে দেখি উম অসীম ধৈর্যের একজন মানুষ। তিনি অনেক বেশি ধৈর্যশীল ছিলেন, আ অনেক বেশি সংযমী ছিলেন। জীবনে অনেক তিতিক্ষা সহ্য করেছেন, জীবনে অনেক ত্যাগ করেছেন। আম এমন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে রাজনৈতিকভাবে তাকে। তার খুব কাছের মানুষজনও আ তার সাথে বেইমানি করেছে। তার 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 সাথে অন্যায় অবিচার করেছে। কিন্তু তারপরও দেখেন তিনি ৭১ এর পরবর্তী সময়ে আ সকল রাজাকারদেরকে কিন্তু সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। অর্থাৎ আ তার যে একটা হৃদয় ছিল এবং সে যে কত বড় হৃদয়ের মানুষ ছিলেন এবং আ এই কারণেই তিনি আ এত বড় ঘৃণ্য অপরাধীদেরকেও সাধারণ ক্ষমা করতে পেরেছিলেন। আ যখন এই বিষয়গুলো আসলে ভাবি, তখন আসলে নিজেকে মনে হয় যে, না আমাকে আসলে সবকিছুর আগে মানুষ হতে হবে। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে। কিন্তু আমি একটু অন্যভাবে বলব। আমি জানি না এটা সবাই কিভাবে নিবে। আমি বলি যে, আ হাজারো অমানুষের ভিড়ে মানুষ হওয়া খুব কঠিন। কারণ এই অমানুষদের সঙ্গে থাকতে, থাকতে আমারও অনেক ত্রুটি বিচ্যুতি তৈরি হয়। এবং সেই জায়গা থেকে আসলে মানুষ হবার যে আকাঙ্খা সেটাও হয়তোবা কোনো না কোনো জায়গায় এসে আ ঘাটতি দেখা যায়। কিন্তু যখন আমি চিন্তা করি যে আ এই বাংলাদেশের আ একজন ব্যক্তি আছেন, মহান স্থপতি আছেন, এই দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছেন, তখন না উম আ তখন মনে হয় যে না আসলে আমাকেও পারতে হবে। আমাকে হাল ছাড়া যাবে না। আমি পারব। আমাকে পারতে হবে। এই স্পৃহা, এই আকাঙ্খাটা আসলে একমাত্র বঙ্গবন্ধুর কথা চিন্তা করলেই আসে। আ আমি তাই আহ্বান জানাবো যারা আমার জেনারেশনের আছে এবং পরবর্তী জেনারেশন আ আমি আ উম প্রভাবিত করতে চাই না। আমি খুব সহজেই বলতে চাই যে, তোমরা এট লিস্ট বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটা বই আছে। এই বইটা একটু পড়ো। প্লিজ তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। আর বঙ্গকথা নিয়ে আমি একটু বলতে চাই আপু আজকে। বঙ্গকথা আপনার লাইভে যে একটা ইন্ট্রো দেন না? এই ইন্ট্রোটা যখন বাজে না, তখন আমার পশমগুলো দাঁড়িয়ে যায়। আর এই জাতীয় সংগীত কিন্তু আমি পেয়েছি বঙ্গবন্ধুর জন্যে। তো বঙ্গবন্ধুকে নিয়ে যদি আমি অনেক কিছু বলতে যাই, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারব না। আমি খুব আবেগী হয়ে যাব। আমি এটা চাচ্ছি না স্ক্রিনে। থ্যাংক ইউ। আপু মিউট হয়ে আছেন। এইটুকু বুঝলাম যে অনেকবার জোহরা কথা বলতে গিয়ে আসলে আবেগ এবং কান্নাটা আটকানোর চেষ্টা করেছে। উনি এমনই একটা মানুষ, বঙ্গবন্ধুর কথা এলে না
বুকের মধ্যে একটা জানি কেমন করে, এই কেমন করেটাই বঙ্গবন্ধু। আমি পরবর্তী প্রশ্ন করবার আগে ৭ই মার্চের ভাষণে কিভাবে ভাষণটা আমি একটু দর্শকরা জানে, তারপর আজকে মন করছে যে একটু পড়ি। শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দান, বর্তমান শরতে উদ্যান, ৭ই মার্চ ১৯৭১। তিনি সম্বোধন করেছিলেন ভাইয়েরা আমার। মানে এই যে উনি না, মানে এই যে মানুষ যে তার আপন ছিল, মানে একটা অদ্ভুত। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আপনারা সবই জানেন এবং বোঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছি? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিল। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এ দেশকে আমরা গড়ে তুলব। এটাই ছিল জনগণের ম্যান্ডেট। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছর ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে আমরা রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদি পাইনি। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর আমাদের গোলাম করে রেখেছিল। 1966 সালে 6 দফা আন্দোলনে আমাদের ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের অভ্যুত্থানে আইয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান ক্ষমতায় এসে বললেন তিনি শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন না। কিন্তু আজ দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে বলতে হয়, আজ ঢাকা শহরে, চট্টগ্রামে, খুলনায়, রাজশাহীতে, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আজ থেকে এই বাংলায় কোর্ট কাচারি, আদালত, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না পায়, সেজন্য যা যা দরকার তাই করবেন। রিক্সা চলবে, ট্রেন চলবে, কিন্তু যদি গুলি চালানো হয় আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তাহলে আর কোনো ছাড় দেওয়া হবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এ দেশকে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আমি আর গুজবাম্পস পেয়েছিল, আর জোহরার কথা শুনতে শুনতে না আমি খুব ইমোশনাল হয়ে গেছি। আই আই ক্যান রিলেট ইউ জোহরা। তা আমি একই ভাবে আমার ভাই সাকিবের কাছে জানতে চাইবো, সাকিব, তোমার চোখে বঙ্গবন্ধু। আমি জানি এটা অল্প করে ওনার সম্পর্কে বলা যায় না, তারপরও আসলে আমার চোখে বঙ্গবন্ধু বলতে চরম আত্মত্যাগী, পরিশ্রমী, দেশপ্রেমী এবং জনগণের উপর বিশ্বাসী একজন নেতা। আপনি দেখেন বঙ্গবন্ধুর জীবনে, একজন রাজনীতিবিদের জীবনে ৪,৬৮২ দিন সে তার জেলে অতিবাহিত করেছে। তার মানে ১২ বছর ৯ মাস। তার পরিবার কি পরিমাণ মানে কষ্ট ভোগ করেছে তা বলা যায় না। বঙ্গবন্ধুর মানে দেশপ্রেমের মূল্য দিতে হয়েছে তার সমগ্র পরিবারকে। আমি মাঝে, মাঝে একটা কথা বলি যে শেখ রাসেলের বয়সটা কি ছিল? আপনি যখন শেখ রাসেলকে হত্যা করা হয়, শেখ রাসেলকে তার পিতার লাশ, পিতার রক্তের উপর দিয়ে মায়ের কাছে নিয়ে গিয়ে গুলি করে। শেখ তাপস শেখ পরশ সাহেবের মা ছিলেন গর্ভবতী। একজন গর্ভবতী নারীকে হত্যা করা হয়েছে। তারপরে আপনি দেখেন কোন দেশের ইতিহাসে কোন পরাজিত বাহিনীর শক্তিকে দেশ গঠনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না। বঙ্গবন্ধু তারপরও বিশ্বাস করেছিলেন যে যারা একসময় দেশকে বিশ্বাস করেনি তারা হয়তো নতুন দেশ এসেছে, স্বাধীনতা এসেছে, তারা হয়তো দেশটাকে ধারণ করবে। আমাদের দেশের অবকাঠামো, অর্থনীতি সবই তো ধ্বংস করে দিয়ে গেছিল পাকিস্তান। তো সেই জায়গা থেকে বঙ্গবন্ধু চেয়েছিলেন সর্বশ্রেণীর এবং সকলের অংশগ্রহণে দেশটা যেন পুনর্গঠন হয়। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পরেও কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার থেমেছিল না। এবং বঙ্গবন্ধুকে থামাতে, বঙ্গবন্ধুকে নত করতে, বঙ্গবন্ধু কখনো নত হয় না। বঙ্গবন্ধুকে বাধ্য করা হচ্ছিল যেন বঙ্গবন্ধু আমেরিকার সেই চুক্তি মেনে নেয় সামরিক ঘাঁটির, বা বঙ্গবন্ধু যেন মানে যেই সাম্রাজ্যবাদী শক্তি তার কাছে মাথা নত করে। হয়তো মাথা নত করলে বঙ্গবন্ধু টিকে থাকতে পারতেন এবং আমরা হয়তো দেখে যেতে পারতাম। কিন্তু বিষয়টা হলো বঙ্গবন্ধু মাথা নত করেনি।
দুর্ভিক্ষের মতো, কৃত্রিম দুর্ভিক্ষের মতো ষড়যন্ত্র দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুকে দমাতে পারেনি। সর্বশেষ বঙ্গবন্ধুকে নির্বংশ করে দেওয়ার জন্য সপরিবারে হত্যা করা হয়। কিন্তু ওরা জানে না যে বঙ্গবন্ধু আমাদের কাছে, বাঙালির কাছে কি? আমার আমার ফুপুর কাছে আমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা সবচেয়ে বেশি শুনেছি। তো তার মুখে যখন শুনতাম বা আমার বাবা যখন বলতো, আমার মা যখন বলতো, সবচেয়ে বেশি আফসোস হতো যে আমরা বঙ্গবন্ধুকে দেখে যেতে পারিনি। এর চেয়ে বেশি আমি কি বলবো? এই আফসোস আমাদের সারা জীবন থাকবে। আরেকটা জিনিস হলো, মনের মধ্যে একটা জিনিস থাকতো যে আমরা যদি সে সময় থাকতাম, আমরা কি বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারতাম? তো সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর সময় আমরা ছিলাম না হয়তো। কিন্তু যেহেতু শেখ হাসিনাকে আমরা পেয়েছি, নিজের জীবন দিয়ে হলেও আমরা শেখ হাসিনাকে রক্ষা করতে চাই। শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে আনতে চাই বাংলাদেশে। আমাদের সংগ্রাম যতদিন পর্যন্ত আমাদের নেত্রী না আসবে, চলবে। আমৃত্যু চলবে। যদি মরে যাই, আমাদের পরবর্তী প্রজন্ম এই সংগ্রাম চালিয়ে যাবে নেত্রীর সম্মান রক্ষার খাতিরে। নেত্রী বাংলাদেশের জন্য যা করে গেছে, আর কেউ কখনো করতে পারবে না। এককভাবে আমি এই সম্পূর্ণ ক্রেডিট জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার। ধন্যবাদ আপা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দুই জেনজি জেনারেশনের চোখে আমরা বঙ্গবন্ধুকে দেখবার চেষ্টা করলাম। ওরা অঝোর ধারায় আসলে কান্নাটাকে আটকাচ্ছে, আমি এটা বুঝতে পেরেছি। এটা ভুল। জেনজি জেনারেশনের কয় ভাগ আসলে জেনজি বঙ্গবন্ধুকে ভুল জেনেছে? এই যে সত্য কান্না আপনারা দেখলেন, ওদের কাছে আমি প্রশ্ন করেছিলাম কি তাদেরকে ফিরিয়ে আনবে। ওদের এই সত্য কান্নাই ওদের বাকি বন্ধুদের ফিরিয়ে আনবে, আমি এটা বিশ্বাস করি। এবং এই প্রজন্মে একজন জোহরা, একজন মুশফিকুর বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখবে, আরো সামনে নিয়ে যাবে, পরের জেনারেশনের মধ্যে প্রথিত করবে। এটা আমার বিশ্বাস এবং আপনারাও দেখতে পাবেন। বঙ্গবন্ধু চেতনা। সায়েন্সে একটা কথা আছে, শক্তির কখনো আসলে মৃত্যু ঘটে না, রূপান্তর ঘটে। বঙ্গবন্ধু একটি চেতনা, এর কোনো মৃত্যু নেই। বঙ্গবন্ধুর কোনো মৃত্যু নেই। আর সবচেয়ে বড় কথা যেটা মুশফিক বলছিল, জোহরা বলছিল, ওনার জন্য এখনো মানুষ কেন কাঁদে? কারণ সত্য ভালোবাসা। উনি বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন। সত্য, সত্যের অন্য রকমের জোর। সেই ভালোবাসা অনুভব করা যায়। সেই জন্য আমরা এখনো কাঁদি। বঙ্গবন্ধু চিরজীবন বেঁচে থাকবেন, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে। তো আজকের দিনে আমার খুব ভালো লাগলো যে জেনজি জেনারেশনের দুইজনের কাছ থেকে আমি বঙ্গবন্ধু সম্পর্কে শুনলাম। ওদের হৃদয়ে তিনি কোন স্থানে থাকেন সেটা জানতে পারলাম। তোমাদের অনেক ধন্যবাদ। আবারও আমাদের মাঝখানে আসবে এটা আমি আশা রাখি। এবং তোমরা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন। ভালো থাকো, সুস্থ থাকো। আপনারাও দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।